গুড, ভেরি গুড, ভেরি গুড। ছেলের তাহলে এতদিনে মতিগতি ফিরেছে, বুঝলে? কেন, কি লিখেছে? জাফর 7 দিনের মধ্যে দেশে ফিরছে, বুঝলে? বেশ কিছুদিন এখানে থাকবে, বিয়ে করে বউ নিয়ে আমেরিকা ফিরে যাবে। আমাদের পাত্রী দেখতে বলেছে। আলহামদুলিল্লাহ, একটা খবরের মতো খবর। জাফর তাহলে বিয়ে করতে রাজি হলো। কতবার আমি বলেছি আমেরিকায় একা একা থাকিস, বিয়ে থাকো, আর ছন্ন ছাড়া জীবনে একটু শান্তি আসবে। তা আমার কথা আগে গায়েই মাখেনি, টাল বাহানা করে কথাটা এড়িয়ে গেছে। এতদিন পর ছেলের মত বদলেছে, নিজের বিয়ের কথা নিজেই চিঠি লিখে জানিয়েছে। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, জাফরের জন্য পাত্রীর অভাব হবে না, বুঝলে? আরে আমেরিকায় বসবাসরত জামাই, গ্রিন কার্ড হোল্ডার, ভালো ব্যবসা আছে, বাড়ি গাড়ি আছে, দেখবে লক্ষপতি কোটিপতিরা সব হুমড়ি খেয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু মানে আমি কি একটা কথা, ঝর্ণা তুমি একটু ওদিকে যাও তো, বড়দের কথার মধ্যে থাকতে নেই, যাও। বারে ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। পাকা কথা যখন হবে তখন তো সবই জানতে পারবি। জামাই যা, ভেতরে যা। বুঝলে জাফরের মা, বলো। মানে ছেলে তো আমাদের একটাই, বুঝলে না? এখন সেই ছেলেটা যদি বিয়ে দিয়ে দিই, তাহলে মাসে 2 মাসে আমেরিকা থেকে যে টাকাটা পাঠাচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে। তখন তো সম্বল থাকবে শুধু আমার পেনশনের ওই কটা টাকা। পারে তাই বলে তুমি ছেলে বিয়ে দেবে না? হ্যাঁ, কথাটা পুরোটা শোনোই না, কথা শেষ না করতেই নোকতা দিতে শুরু করলে। ঠিক আছে, বলো। মানে আমি বলছিলাম কি, ইংরেজিতে একটা কথা আছে, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, মানে একেবারে ঝোপ বুঝে কোপ মারা। তো ছেলের বিয়ের সাথে কোপাকুপির কি সম্পর্ক? কথাটা সম্পূর্ণ শোনোই না। আচ্ছা বলো। সম্বলের মধ্যে তো আমাদের এই ছোট্ট একতলা বাড়িটা, তাও আয়তনে ছোট। হ্যাঁ, জাফরের জন্য যদি একটা মালদার শ্বশুর জোগাড় করে নিখরচায় দোতলায় 2টো কামরা আর বাথরুম বানিয়ে নিতে পারি, তাহলে কমপক্ষে মাসে 3000 টাকা ভাড়া পাওয়া যাবে। তার মানে ছেলের বিয়েতে তুমি যৌতুক নেবে? আজকাল যে কি সব আইন টেন হয়েছে না। হ্যাঁ, এটাকে যৌতুক বলছে কেন তুমি? জাফর আমাদের একমাত্র ছেলে, আমরা মরে গেলে এই বাড়িটা তো জাফরের হবে নাকি? তাই মানে মেয়ে জামাইয়ের একটু ভালো থাকার জন্য যদি তার হবু শ্বশুর নিজ খরচায় 2টো বাড়তি কামরা বানিয়ে দেয়, তাকে কি যৌতুক বলা চলে? হ্যাঁ, কিন্তু এত টাকা, মানে সে তো অনেক টাকার ব্যাপার। কেউ কি রাজি হবে এত টাকা খরচ করতে? 100 বার হবে, 1000 বার হবে। আমরা তো আর কিছু চাইছি না, ফ্রিজ না, টেলিভিশন না, মোটরসাইকেল না, আমাদের শুধু একটাই দাবি, 2 বাড়তি কামরা উইথ অ্যাটাচড বাথরুম। এই যে কি হয়েছে? খবর শুনেছো? কি খবর? আরে জাফর আসছে আমেরিকা থেকে, এসেই বিয়ে করে আবার ফিরে যাবে আমেরিকাতে। কোন জাফর? আরে আমাদের মুজদাবার ছেলে জাফর, আমেরিকা প্রবাসী, ওখানকার নাগরিক এখন। ওই যে কি যেন বলে, ওই গ্রিন কার্ড নাকি রেড কার্ড হোল্ডার। বসো বসো। সেটা আবার কি জিনিস? ওটা তো শুনেছি ওই ফুটবল খেলায়। আরে না 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 না, এ কার্ড সে কার্ড নয়। এ কার্ড থাকলেই তুমি যতদিন ইচ্ছে আমেরিকায় থাকতে পারবে, একেবারে জামাই আদর, বুঝতে পারছো? বুঝলে সালমার মা, এ সমস্ত পাত্র হচ্ছে একেবারে হট কেক। তাই? হ্যাঁ, দেশের বড় বড় কেষ্টবিষ্টুরা এরকম গুণধর পাত্রের জন্য একেবারে হাপিত্তেশ করে বসে থাকে। হ্যাঁ, মুস্তাফা তো একেবারে আনন্দে নেচে বেড়াচ্ছে। এমন সুপাত্রের বাপ কপাল নিয়ে জন্মেছিল বটে। বুঝলে সালমার মা, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ওই জাফরের সাথে সালমার বিয়ের প্রস্তাব। হ্যাঁ, কিন্তু মানে জাফর তো শুনেছি অর্ডিনারি এমএ, মানে ওই কোন রকমে টেনে টুনে। হ্যাঁ, বাট হি ইজ সাকসেসফুল ম্যান, সেখানে ভালো ব্যবসা করছে, ভালো রোজগার। আচ্ছা বলো তো, ওই সমস্ত দেশের লোকে কিরকম রোজগার করে? বলো না। আমি জানি না। জানো না? জানবে কি করে? ওখানকার একজন ঝাড়ুদার রোজ যা আয় করে, এখানকার বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্ম এক্সিকিউটিভ 1 মাসেও তা রোজগার করে না। তার সে যা আয় করে করুক। আচ্ছা সালমার মা, তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? এরকম জামাই পেলে আমাদের কত দিক থেকে সুবিধে। কিসের সুবিধে? ওয়াকিল আহমদ হ্যাজ ওয়ান থিং, যাকে বলে ফরসাইট, দূরদৃষ্টি। সালমা ওখানে ভালো চাকরি পেলে আমাদেরকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য টিকিট পাঠাবে। মেয়ের সুবাদে বিশ্ব ভ্রমণ হয়ে যাবে নিখরচায়। সালমার মা, এই 30 বছরে তো ওই বেনাপোল বর্ডারটা পার হওয়া সম্ভব হলো না নাকি? আর কি আছে তোমার 2 পুত্র রত্ন,
ওই দুই পুত্ররত্ন হাবু আর লাবু, একজন মস্তান আর একজন হচ্ছেন পালোয়ান। রাত দিন রকবাজি করে বেড়াচ্ছে, চাকরি বাকরির কোনো চিন্তা নেই, অন্ন ধ্বংস করে যাচ্ছে। হ্যাঁ, ওদেরকে যদি সালমা আমেরিকা নিয়ে যেতে পারে, আর যাই হোক ওখানে কেউ বেকার থাকবে না, বুঝতে পেরেছো? কিন্তু একটা জিনিস চিন্তা করেছো? কি বলে? জাফর 7-8 বছর আমেরিকায় ছিল। হ্যাঁ, তা তো ছিল, আছে এখনো। আছে। ওর স্বভাব চরিত্র, মানে চরিত্র কিরকম? আরে রাখো তোমার চরিত্র, ও সমস্ত দেশে তুমি এরকম বয়সে ধোয়া নির্জলা তুলসী পাতা পাবে কোথায়? বারে। ওখানে সে ভালো ইনকাম করছে, এক সাকসেসফুল ইয়াং ম্যান, রেড অ্যান্ড গ্রিন কার্ড হোল্ডার। ওই এক গুণে সমস্ত দোষ বাতিল হয়ে যায়। কিরে, কোথায় গেছিলি? ফিরতে এত দেরি হলো? একটু শহর ভ্রমণে বেরিয়েছিলাম। ও বয়, রাজধানীর কি অবস্থা হয়েছে! কি মনে হচ্ছে যেন হাট বসে গেছে, শুধু মাথা আর মাথা। সারা ফুটপাথ জুড়ে হকার্স মার্কেট, জনগণের কনুইয়ের গুঁতো খেতে খেতে যান যায় অবস্থা। এত জায়গা থাকতে ওদিকে যেতে গেলি কেন? একটু পুরনো স্মৃতি রোমন্থন করতে। এককালে ওদিকে আমাদের আড্ডা ছিল তো। এইবার বল, গুটি ছাড়া আর কি দেখলি? সব মানুষ ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, কারো কোনো দিকে লক্ষ্য নেই। ঠেলা গাড়ি ধাক্কা দিচ্ছে রিক্সাকে, রিক্সা ধাক্কা দিচ্ছে মানুষকে, আর এক একটা ট্রাক কালো ধোঁয়া তুলে বিকট শব্দ করে মানুষকে ধাওয়া করছে। মোক্ষম সময় যদি হট স্টেপ এন্ড জাম্প দিয়ে ফুটপাতে না উঠতে পারো, ব্যাস জীবন লীলা সাঙ্গ। কি যে তুই বলিস না, আমরা আর বাস করছি না এই দেশে। হ্যাঁ, কয়েক বছর ছেলে আমার বিদেশে থেকে একেবারে। মা তুমি বুঝবে না। বিদেশে না গেলে দেশের প্রকৃত অবস্থাটা বোঝা যায় না। আর বিদেশিরা আমাদের দারিদ্র্য সম্পর্কে যা এক একখান রিপোর্ট দিচ্ছে। কে কি রিপোর্ট দিল আবার আমাদের সম্পর্কে? সবাই দিচ্ছে, সবার তো আমাদের নিয়ে মাথা ব্যথা। আমাদের দুঃখে সবাই অশ্রু বিসর্জন করছে। আচ্ছা, সেদিন স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় ওখানকার ইকোনমিক্সের অধ্যাপক মিস্টার ডাবলে কানিংহাম, কি হাম? উনি আমাকে প্রশ্ন করছিলেন। নামটা আবার বল না। ডাবলে কানিংহাম খুব নাম করা অধ্যাপক। উনি আমাকে প্রশ্ন করছিলেন, হোয়াই ইউ আর সো পুয়ার? তোমরা এত দরিদ্র কেন, এত গরিব কেন? প্রপার প্ল্যানিং করো, কঠোর পরিশ্রম করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাও। এশিয়ার অনেক দরিদ্র দেশের রেফারেন্স দিয়ে তিনি বলছিলেন, আমরা গরিব থাকি না বড় লোক হই, তা নিয়ে ওই সাহেবের বাচ্চাদের এত মাথা ব্যথা কেন? আমরা কি থালা মালসা হাতে করে ওদের বাড়িতে ভিক্ষে করতে যাচ্ছি নাকি? কি বলছো তুমি মা? ভিক্ষা করছি না মানে? আরে ওরা সাহায্য করছে বলেই তো তৃতীয় বিশ্বের এই দরিদ্র দেশগুলো বেঁচে আছে। ওরা আমাদের মুরব্বী সেজে বসে আছে। কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে উঠতে হবে, সব ব্যাপারে তাদের নির্দেশ মানা চাই, নইলে সাহায্য বন্ধ। বললেই হলো। ওই বেটাদের না হয় বাড়তি কিছু পয়সা হয়েছে বলে সবাইকে বিল হচ্ছে, তাই বলে উপদেশ করছে? ঝাঁটা মারি ওই উপদেশ ও সাহায্যের মুখে। এই শোন, ওসব কথা রাখ। আমরা না তোর বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে দিয়েছি, বুঝেছিস? কিন্তু আমার ক্লিয়ারেন্স না পেলে কিন্তু ফাইনাল কথা দেবে না। কি? বিয়ের আগে আমি মেয়ের ইন্টারভিউ নেব। ও মা, তুই আবার কিসের ইন্টারভিউ নিবি? তুই কি ওকে চাকরি দিচ্ছিস নাকি? ও ভয়, তুমি মা, তোমার কি ধারণা শুধু চাকরির জন্য ইন্টারভিউ দিতে হয়? আফটার অল সে হবে আমার লাইফ কম্পেনিয়ন। তার সঙ্গে আমার পুরো জীবনের ঘর সংসার। তার সঙ্গে আমার মিলবে কিনা, হুট করে বিয়ে করা চলে? তার সঙ্গে আমার খাপ খাবে কিনা এটা দেখে নিতে হবে না? কি জানি বাপু, আমি বুঝি না। আরে যাক, দেখা পেলাম তাহলে, নইলে 3 টাকা বাস ভাড়া আমার পানিতে চলে যেত। মাশাআল্লাহ, এই 7-8 বছরে তো চেহারায় বেশ চিকনাই হয়েছে ভাগ্নে। হতেই হবে। থাকছিস বেহেশতে, বেহেশতি সব মেওয়া, আঙুর, আপেল, নাশপাতি নাকি রে? আমাদের দেখ না, যত সব অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে একেবারে চেহারাটা ছেঁড়া বেড়া হয়ে গেল। চেহারা তো বেশ ভালোই আছে দেখতে। হ্যাঁ, ভেজাল খেয়ে খেয়ে তো বিশেষ কাহিল হয়েছে বলে মনে হচ্ছে না। কি বলছিস তুই ভাগ্নে? উপর থেকে দেখে কিছুই বোঝবার উপায় নেই। বেলুন, সস্তা গ্যাস বেলুন, একটা পিন ফোটা ফুটুস। জাগিন,
তোকে একটা জরুরি কথা বলার জন্য আমি ছুটে এসেছি। চিঠিপত্র দিলে তো আর জবাব দিবি নে। এই যে আপাজান, একটু ভালো মন্দ চা নাস্তা করো। আসতে 3 টাকা, যেতে 3 টাকা, 6 টাকা বাস ভাড়া ওসুল করে যাই খেয়ে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। ভাগ্নে, তোকে একটা জরুরি কথা বলার জন্য আমি একবার ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি। তোর উপর আমার বাঁচা মরা নির্ভর করছে। আমার একটু উপকার কর ভাগ্নে। কি করতে হবে বলো না। আমাকে স্পন্সর করে তুই আমেরিকা নিয়ে যা। তুমি যাবে আমেরিকা? হ্যাঁ, কি করবে সেখানে? কুলিগিরি করবো, বাসন মাজবো, রাস্তা ঝাড় দেবো, পাইক, পেয়াদা, বরকন্দাজ, এই বাবুর্চি, খানসামাচ্ছি, কোনো একটা চাকরি। তুমি আমেরিকা যাবে চাকরি করতে এই বয়সে? আরে বয়সটা কোথায় দেখছিস ভাগ্নে? রিটায়ারমেন্টের এখন আমার 4 বছর দেরি। আমার বেলায় শুধু বয়স দেখলি না, আর তোদের ওই রেগান সাহেব যে 80 বছর বয়স পর্যন্ত চুটিয়ে প্রেসিডেন্টগিরি করে গেল, তার বেলা কি রে? হ্যাঁ, ও বয় মামা, তুমি তো আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছ না, তুমি যাচ্ছ চাকরি করতে। চাকরির একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। ওদের ধারণা আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে ওরা ঠিক খুব একটা মানে নিশ্চিত না। ওদের ধারণা 40 বছর বয়সে আমাদের দেশের একটা মানুষ প্রপার নারিশমেন্টের অভাবে অকর্মণ্য হয়ে পড়ে। দেখ ভাগ্নে, মানুষ উপকার করতেছে, আল্লাহ তাতে খুশি হবে, বুঝলি? আল্লাহ খুশি হবে। জাফর, এসো এসো। ভালো, বসো। তুমি তো এখন এক বিরাট লোকে জাফর। এত চমৎকার সাজানো এয়ার কন্ডিশন অফিস রুম, বাইরে সুন্দরী এয়ার কন্ডিশন মহিলা সেক্রেটারি, বারান্দার লেটেস্ট মডেলের গাড়ি, সেটাও এয়ার কন্ডিশন। তোমার ব্যবসাটা আসলে কি, এক্সপোর্ট না ইম্পোর্ট? ব্যাপক অর্থে দুটোই। আই এম অ্যান ইনডেন্টার। ব্রিফকেস জাতীয় তো মনে হয় না। ওসব ব্রিফকেসের পর্যায়ে অনেক আগেই ছেড়ে এসেছি। এখন অনেকটা ওই সুটকেস আর ট্রাঙ্কের পর্যায়ে চলে গেছে। তো বল কি খবরটা? প্রথমে বলো, তোমার বিয়ে কি অগ্রগতি হলো? কোনো রাজকন্যার সন্ধান পেলে? না, ওই গুরু দায়িত্বটা বাবা মার উপর ছেড়ে দিয়েছে। তারা এখন গরু খোঁজার মতো খুঁজে বেড়াচ্ছে। আমার হাতে কিন্তু কয়েকটা ভালো পাত্রী আছে। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। তো তোমার ব্যবসাটা আসলে কি, ইন্ডেন্টিং না গডকারি? আরে বিয়ের বাজারে তোমরা হচ্ছে টপ প্রায়োরিটি। অনেক নামি দামি মার্চেন্ডাইজ। তোমরা হচ্ছে নিউ মার্কেট বাজারে সদ্য নিয়ে আসা টাটকা জাম্বু সাইজের গলদা চিংড়ি। দাম যাই হোক, দেশের নব্য বড় লোকেরা সেই দামেই কিনতে আগ্রহী। ও গড, হোয়াট এ কম্পারিজন! শেষ পর্যন্ত গলদা চিংড়ির সঙ্গে তুলনা করলে। জুৎসই আর কোনো তুলনা এই মুহূর্তে মনে আসলো না। তো হবু জামাই বাইরে কি করছে, প্রফেসর না সুইপার, সেটা কি খোঁজ নিয়ে দেখে না? তা অবশ্য দেখে, কিন্তু তোমার ক্ষেত্রে তো শেষাক্ত ক্যাটাগরি প্রযোজ্য নয়। তুমি হচ্ছ আমেরিকার নিউ ইয়র্ক শহরে একজন শিল্পকার, ভালো ব্যবসা করছো। সেখানে কুইন্সে তোমার বাড়ি আছে, গাড়ি আছে। আপাত দৃষ্টিতে তুমি দেখতে একজন সুপুরুষ। সুতরাং জামাই হিসাবে তুমি একেবারে A1 ক্যাটাগরি। শুনে পুলকিত হলাম। কিছুদিন পরে আমি একটু আমেরিকা যেতে চাই। বোঝই তো, ব্যবসায়ী মানুষ, নতুন নতুন বাজার দেখতে হয়, ভালো প্রিন্সিপালের সন্ধান করতে হয়। তোমাকে ভাই একটু স্পন্সর করতে হবে, নইলে ভিসা পাওয়া মুশকিল। ঠিক আছে, এটা তেমন সমস্যা কি, তুমি যাওয়ার আগে একটু মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শোনো, আরেকটা কথা, মনে হয় আমাকে খুঁজে বেড়াচ্ছে। কি যেন কথা আছে তোমার সঙ্গে, পারলে একবার দেখা করেছে। মনোয়া, মনো, ওই যে নারায়ণ ভরা জলগতম আছে, বিখ্যাত নজরুলগীতির শিল্পী। হ্যাঁ, কি করছে আজকাল? একটা নাচ গানের স্কুল খুলেছে, বিয়ে করেছে কিছুদিন আগে। আচ্ছা, স্ত্রী আলিয়া নাজনী, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা।
ও একেবারে রাত ছোট। কিরে, এই অবেলায় পড়তে বসছিস? এটা কি পড়াশোনা করার সময় হলো নাকি? ভাইয়া এটা তোমার আমেরিকা নয় বুঝলে, আমাদের দেশে এটা লেখাপড়া করার উপযুক্ত সময়। অনেকদিন বাইরে তো, তাই এখানকার রীতিনীতি সব ভুলে বসে আছে। ও বয়, ব্যাস কথার খৈফোঁটা শুরু হয়ে গেল। আমাদের দেশে মানুষের মুখে ওই জিনিসটার কমতে নেই, সবাই বাক্য বিশারদ। তুই কি ম্যানার্স শিখিসনি? ও সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, পরিচয় করে দিই। উনি হচ্ছেন আমার শিক্ষিকা শান্তা জাবিন, আর আপা উনি হচ্ছেন আমার একমাত্র বড় ভাই জাফর হোসেন খান। আপনার নাম কিন্তু ঝর্ণার মুখে অনেক শুনেছি। ও আচ্ছা, ঝর্ণা একটু বাচাল হলেও আমাকে ভক্তি শ্রদ্ধা করে। আশা করি আমার সম্পর্কে ভালো ভালো কথাগুলোই বলেছে আপনাকে। না না, তোমার সম্পর্কে যা যা বলেছি তা সবই খারাপ কথা। কি পড়ছিলি, ইংরেজি না ইতিহাস? বাংলা। ও বয়, বাংলা আমাদের মাতৃভাষা, সেটাও শিক্ষিকার সাহায্য নিয়ে পড়তে হয়। ইস, 7 বছর বিদেশে থেকে একেবারে সাহেব হয়ে গেছো। বুঝলেন, সব দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলছে আর আমরা চলছি ব্যাক গিয়ারে। আপনাদের আমেরিকার শিক্ষা ব্যবস্থা কি এখান থেকে একেবারে আলাদা? আমাদের আমেরিকা, ও বয়, আমাদের আমেরিকা নয়, ওই দেশে বসবাসরত, অস্থায়ীভাবে বসবাসরত একজন অধম সন্তান। আচ্ছা ভাইয়া, তুমি সব কথা ও বয় বলো কেন? ওটা কি তোমার মুদ্রা দোষ নাকি? আর ও বয় কথাটা মানে কি? সবসময় বলি নাকি? কি জানি, আমি তো খেয়াল করিনি। সবসময় যদি বলি তাহলে তো মুদ্রাদোষী বলতে হবে। ও বয় কথাটার মানে, ও বয় কথাটার মানে হচ্ছে, এই তো মুশকিলে ফেললি। এই ধর, বাংলায় আমরা যেমন বলি কি সর্বনাশ, এই সেরেছে, এই জাতীয় আর কি। সরি, আমি আপনাদের ডিস্টার্ব করছি। আপনি আপনার ছাত্রীকে সবক দিন। কোন রকম ফাঁকিবাজি করার চেষ্টা করলে একেবারে দুর্মুষ করে দেবেন। ও কিন্তু 1 নম্বর ফাঁকিবাজ। তো মাথা। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর হে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আপনি একদিন আমাদের এখানে চলে আসুন আপনার মেয়েকে নিয়ে, সামনাসামনি সব কথা হবে, ঠিক আছে? খোদা হাফেজ। ভেতরে আসতে পারি? আরে তুই তারপরে কেমন আছিস? ভালো, থ্যাংক ইউ। একটু আগে গান শুনছিলাম, ভারী চমৎকার গলা। কে? তোর স্ত্রী বুঝি? তাছাড়া আর কার হবে? সুন্দর গলার গায়কের সুন্দর গলার গায়িকা বউ, সেটাই স্বাভাবিক। এটা আশ্চর্য হওয়ার কি আছে? ভয়, বিনয় জিনিসটা দেশ থেকে উঠে গেছে বলে মনে হচ্ছে। টিপ্পনি করার অভ্যাস এখনো আছে দেখছি। আমার স্ত্রী আলিয়া নাজরিন, গান থেকে কিছুক্ষণ আগে শুনছিলি, আর যাবো আমার অকৃত্রিম বন্ধু, যার কথা তুমি অনেক শুনেছ আমার। হ্যাঁ, অনেক শুনেছি কিন্তু আপনার কথা। তো গান শুনলাম, ভারী চমৎকার গলা। তাই, অনেক ধন্যবাদ জাফর সাহেব। আসলে আপনাদের মতো বেদার্থ লোকজনদের
মুখ থেকে প্রশংসা শুনলে আমরা কিন্তু ভারী উৎসাহিত হই। আরে জাফর সাহেবকে বলবে জাফর ভাই, ও বেটা আমেরিকা ছিল বলে ওকে সাহেব বলতে হবে নাকি? শোন, তোকে কিন্তু একটা উপকার করতে হবে। কথাটা আমি বলবো না তুমি বলবে? কথাটা আমি বরং বলি, তোমার আবার অকৃত্রিম বন্ধু তো, সিরিয়াসলি নাও নিতে পারেন। খুব সিরিয়াস কিছু আলোচনা হবে বলে মনে হচ্ছে। কথাটা তো সিরিয়াস বটেই। বলছিলাম কি, আপনি তো অনেক দিন থেকে আমেরিকাতে আছেন তাই না? ওখানে বাংলাদেশি অনেক অ্যাসোসিয়েশনের সঙ্গে নিশ্চয়ই আপনার জানাশোনা আছে। আসলে আমি আর মনোয়ার একটা সাংস্কৃতিক দল নিয়ে আমেরিকাতে যেতে চাই, আর সেই জন্য আপনাকে স্পন্সরশিপের ব্যবস্থা করতে হবে। এই ধরুন জনা 10 আমাকে আর মনোয়ারকে সহ 5 জনের মতো ভোকালিস্ট, আর এই ধরুন গোটা 4 নৃত্যশিল্পী, আর 2-3 জন মিউজিক্যাল হ্যান্ড। ঠিক আছে, তোমরা তোমাদের প্রোগ্রামটা আমাকে দিও, ওখানকার বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি কথা বলবো। তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমাকে একদিন গান শোনাতে হবে, তার মধ্যে থাকবে আমার প্রিয় ওই গানটা, আমারও পরানো যাহা চায়। রাজি? রাজি। আসতে পারি? এসো ভাইয়া। তুই অনুমতি দেবার কে? তোর বস মানে শিক্ষিকার অনুমতি ছাড়া? বিদেশি ম্যানার্স এখানে অচল। অনুমতি নিয়ে প্রবেশ করার সিস্টেম এদেশ থেকে বহুদিন আগেই চলে গেছে। কিন্তু এটা প্রপার, বুঝলেন? ঝর্ণা, আমাদের জন্য ফার্স্ট ক্লাস করে 2 কাপ চা নিয়ে আসবে। ভালো হলে বকশিস। আপনার জন্য আমি 2টো বই এনেছি। আমেরিকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য পাবেন। আমি এগুলো দেখে কি করবো বলুন? আসলে পড়ানো আমার পেশা নয়, আমি চাকরি করি একটা প্রাইভেট ফার্মে। এটা আমার বাড়তি চাকরি, পার্ট টাইম জব। ও বয়, আপনি সারাদিন অফিস করেন তারপর ছাত্রী পড়ান? জি। এটা টর্চার। কই, আমার কাছে তো ভালোই লাগে। তাছাড়া ঝর্ণাই আমার একমাত্র ছাত্রী, খুব বুদ্ধিমতী মেয়ে, তাড়াতাড়ি সবকিছু বুঝে যায়। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। খুব বেশি ব্যক্তিগত না হলে ভালো হয়। না মানে আপনি এত কিছু একসাথে কেন করছেন? চাকরি করছেন, ছাত্রী পড়াচ্ছেন, মানে আপনার সংসারে কি আর কেউ? আমার বাবা নেই তো, 3 বছর আগে মারা গেছে। অন্যান্য ভাই বোনেরা ছোট, একটা ভাই অবশ্য ক্যাডেট কলেজে পড়ে। ও যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন তো আমাকেই দায়িত্বভার বহন করতে হবে। কিন্তু দেখুন, এই নাও ভাইয়া তোমাদের চা, আমি নিজে বানিয়ে এনেছি। একেবারে কৃতার্থ করে দিয়েছ। থ্যাংক ইউ। চলো চলো শিগগির চলো, ওরা অনেকক্ষণ হলো বসে আছেন। হ্যাঁ চলো। নিয়ে এনেছি। একেবারে কৃতার্থ করে দিয়েছ। আমার বকশিস? থ্যাংক ইউ। চলো চলো শিগগির চলো, ওরা অনেকক্ষণ হলো বসে আছেন। হ্যাঁ চলো। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। দেখুন, সম্বন্ধ অনেক এসেছে আমার মেয়ের জন্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যবসায়ী,
কিন্তু আমার পরিবার আমার ওয়াইফের একটাই ইচ্ছে, বাংলাদেশে বসবাসরত কোনো পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন না। কেন বলুন তো? আমার 5 মেয়ে, বুঝলেন? এর মধ্যে এই মেয়েটাই হলো সবচাইতে ছোট। আমার 4 জামাই বিদেশে থাকে, একজন আবুধাবি, একজন কুয়েত, একজন কাতার, একজন সৌদি আরব। 4 মেয়েকে বিদেশে বিয়ে দিয়ে এই এক মেয়েকে দেশে বিয়ে দিলে ওর মনটা আবার ছোট হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর সেই জন্যই আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব এলো, আর যখন জানতে পারলাম যে আপনাদের ছেলে আমেরিকায় ব্যবসা করে, তখন আমার পরিবার আমার ওয়াইফকে বললাম যে এই প্রস্তাব বিবেচনা করে দেখা যেতে পারে। আমাদের ছেলেকে তো আপনারা দেখেছেন নিশ্চয়ই? জি, ছেলে আমাদের পছন্দ হয়েছে। তাছাড়া আমাদের নাজমার সাথে ওকে ভালোই মানাবে। ছেলের পার্টিকুলারস আমরা পেয়েছি, কিন্তু 2-1টা কথা আমার কাছে স্পষ্ট হলো না। কি ব্যাপার বলুন তো? কি কথা? ছেলের আমেরিকা বাড়ি আছে লিখেছেন, তা বাড়িটা কি একতলা না দোতলা? একতলা, তবে খুব শীঘ্রই দোতলা করে ফেলবে বলেছে। আচ্ছা, লিখেছেন ছেলের নিজস্ব গাড়ি আছে, গাড়ির মডেল এবং হর্স পাওয়ার কি? হর্স পাওয়ার মানে অশ্ব শক্তি। এই যে তুমি আবার ঘোড়ার গাড়ির কথা লিখেছিলে না? তুমি চুপ করো তো। ইয়ে, হর্স পাওয়ার তো ঠিক বলতে পারছি না, তবে বড় গাড়ি হবে নিশ্চয়ই। মানে আমেরিকায় তো সবই বড় বড়। তার উদ্দেশ্যে ইয়ে, মেয়েকে তো এখনো আনছি, আমি এক্ষুনি ডেকে আনছি। নাজমা, নাজমা, এসো মা, এসো। সালাম করো মা, সালাম করো। থাক 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 মা, থাক, বেঁচে থাক। বসো, এখানটায় বসো, বসো। কি নাম তোমার? নাজমা সুলতান। হ্যাঁ, নাজমা সুলতান। ও, কি পড়ছো তুমি? এবার এসএসসি পরীক্ষা দেব। খুব ভালো রেজাল্ট করবে, বুঝলেন? প্রত্যেক সাবজেক্টের জন্য একজন করে মাস্টার রেখেছে। তাই নাকি? সবাই হাইলি কোয়ালিফাইড। তোমার কিসের শখ? গান টান গাইতে পারো? না 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 না, আমাদের বাড়িতে আবার গান টানের বিশেষ আওয়াজ নাই। তবে ও এমনি নিজে নিজে খুব সুন্দর গায়, গলাটা ভারী সুন্দর। মা, আমি এখন যাই। ও যাবে? যাও মা, যাও। তুমি এসএসসির পড়া তৈরি করো, গিয়ে যাও। খুব ভালো রেজাল্ট করা চাই কিন্তু। হ্যাঁ, থাক থাক থাক। মোস্তফা সাহেব, সে আর বলতে হবে না, প্রত্যেক মাস্টার গ্যারান্টি দিয়েছে, বুঝলেন? নিজের পক্ষে ফার্স্ট ডিভিশন তো বটেই। আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, এই বয়সটা একটু কম। দেখুন, আমাদের পরিবারের এটাই রীতি। আমার অন্য 4 মেয়েরও এই। আমার মতে মেয়েদের বিয়ের বয়স, আমার মতে মেয়েদের বিয়ের বয়স এটাই, এর আগেও না, এর পরেও না। কারেক্ট, আপনি ঠিক কথাটাই বলেছেন, আমার মনের কথাটা বলেছেন, বুঝলেন? মানে আমাদের সময় একটা কথা প্রচলিত ছিল না, মানে আইয়ে মানি যাইয়ে। তা মোটামুটি সবই তো ঠিক হয়ে গেল। মানে আমি বলছিলাম কি, একটা একটু ডেলিকেট কথা, মানে এই দেনা পাওনার ব্যাপারটা আর কি। দেখুন মোস্তফা সাহেব, এটি আমার একমাত্র ছোট মেয়ে, বুঝলেন? আর আল্লাহর রহমতে আমার টাকা পয়সারও কমতি নেই। আমার অন্য 4 মেয়েকে যা দিয়েছি একেও তাই দেবো, বরং বেশিও দিতে পারি। তুমি কি বলো? হ্যাঁ, দেনা পাওনার সম্বন্ধে আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না। মেয়ে আর জামাইকে আমরা ভালোই দেব থুব। তা জানি, তা জানি। আপনারা হলেন বিত্তশালী মানুষ, আপনাদের হাত ঝাড়া দিলেও যা পড়বে তা সাধারণ মানুষের কল্পনাও করতে পারবে না। তবে মানে
মানে ইয়ে মানে আমাদের প্রস্তাবটা একটু ভিন্ন ধরনের আর কি। যেমন এই মানে ধরুন ছেলে মেয়ে তো বিদেশেই থাকবে, তাই টাকা পয়সা খরচ করে অযথা ফ্রিজ টেলিভিশন এইসব দেওয়ার কোনো মানে হয় না। এগুলো তো সঙ্গে নিয়ে যেতে পারবে না, তাই না? অথচ ধরুন ছেলে মেয়ে প্রতি বছরই একবার করে দেশে আসবে বেড়াতে। তা আমার বাড়ির যা অবস্থা, তাতে ওদের ঠিক ভালো মতো থাকার ব্যবস্থা আমি করতে পারবো না। বুঝতেই তো পারছেন, মানে এই সিমেন্টের মেঝে, ছোট ছোট জানলা, তারপরে সেই বাথরুম মানধাতার আমলের। তাই বলছিলাম কি, মানে যদি দোতলায় মানে দুটো কামরা আপনি উইথ অ্যাটাচ বাথ আর কি বানিয়ে দিতেন, তাহলে মানে ওদের একটা থাকার সুবন্দোবস্ত হতো আর কি। সে তো অনেক টাকার দরকার, কম করে হলেও 3-4 লাখ টাকা তো বটে। আপনার কাছে 3 লাখই কি আর 30 লাখই কি? তাছাড়া এ তো আপনি আমাকে দিচ্ছেন না, আপনি তো জানেনই জাফর আমার একমাত্র ছেলে। আমি মারা গেলে এই বাড়ি তো তারই হবে। আপনার টাকা পানিতে পড়বে না। ঠিক আছে, আমি চিন্তা করে দেখে নিই, আর আপনি বাড়ির প্ল্যানটা আমার কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কালকেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। মা, কি রে? শুনলাম তোমরা স্কুল গোয়িং নাবালিকা একটা মেয়ের সঙ্গে নাকি আমার বিয়ের সম্বন্ধ করছো। হ্যাঁ, নাবালিকা তুই কাকে বলছিস? নাজবা মোটেই নাবালিকা নয়। শোন, আমাদের দেশের মেয়েরা বুঝলি একেবারে পুঁই ডাঁটার মতো। আমেরিকার জলবায়ু আর এই পুষ্টিকর খাওয়া দাওয়া পেলে না, দেখবি দুদিনই লক লক করে বেড়ে উঠবে। তো লক লক করে না হয় শরীরে বেড়ে উঠবে, মেন্টালি তো লক লক করে বেড়ে উঠতে পারে না। ওই বয়সে একটা মেয়েকে বিয়ে করে কি আমি গোল্লা ছোট দাড়ি বাঁধা আর লুডু খেলে সময় কাটাবো? এই তো ভাগ্নে আছিস? সেদিন তো আমাকে একেবারে হাইকোর্ট দেখিয়ে দিলি, আমাদের মতো বুড়ো হাবড়াদের নাকি ওদের সেখানে চাকরি হবে না। হ্যাঁ, তা আজ যাতে কোনো ওজোর আপত্তি তুলতে না পারিস, সেজন্য আমি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলেছি। এবার সম্রাট বাবরের বদলে হুমায়ুন, আমার প্রিন্স অফ ওয়েলস, আমার ভবিষ্যৎ সাম্রাজ্যের উত্তরাধিকারী। ওই আরে ওই বেটা হাদা, হাত ধরে দাঁড়িয়ে দেখছিস, এদিকে এদিকে সালাম কর। এ তোর নামি দামি বড় ভাই, পায়ে ছুঁয়ে সালাম কর। তোমার নামটা যা, ভালো নামটা তো ভুলে গেছি। তোমার ডাক নাম হচ্ছে মন্টু? হ্যাঁ ঠিক ধরেছে। ভালো নাম কি জানো তোমার? জি, আমির খুশরো। হ্যাঁ, কদিন বেশ বড় হয়ে গেছে, স্বাস্থ্যটা ভালো হয়নি কেন? আরে এই ভেজালের যুগেও স্বাস্থ্য যে একটা আছে সেই ঢের। তবে হ্যাঁ, আমেরিকা একবার হাওয়া যদি ওর গায়ে লাগে আর ওই পুষ্টিকর খাদ্য খাবার যদি পেটে পড়ে, তাহলে দেখবি 2-3 দিনেও খোলতাই হয়ে গেছে শরীর। কোন ক্লাসে পড়ো তুমি? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে জিজ্ঞেস করো ভাগ্নে, পড়ো নয় জিজ্ঞেস করো, বলো পড়তে। পড়াশোনায় ইতি টেনেছে, 3বার এসএসসি অ্যাপিয়ার করে গাড্ডা। তার মানে এখন পড়াশোনা বন্ধ? অনর্থক পণ্ডশ্রম, খামোখা পয়সা গচ্ছে আর কি। তবে নবাবনন্দন টেকনিক্যালি কোয়ালিফাইড, ওই মোটর মেকানিকের কাজ শিখেছে। ওকে মিডল ইস্টে পাঠাবার চেষ্টা করেছিলাম, তবে ওই এক বেটা 420 আদম ব্যাপারী টাকাটা মেরে দিয়ে সরে পড়লো, নইলে ও একদিনে মিডল ইস্টেই থাকতো। যাক, সেসব কথা, তুই ভাগ্নে ওকে আমেরিকা নিয়ে যা। আরে মেকানিকের কাজ করবে, শুনেছি ওদেশে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি, বাইক, বরকন্দাজ, পিয়ন, চাপরাশিদের 2-3টে করে গাড়ি আছে। তো ওই ওখানে একটা মেকানিকের চাকরি পাবে না? তোমাকে নিয়ে মুশকিল হচ্ছে মামা। আমেরিকার সম্পর্কে তোমার ধারণা খুবই সীমাবদ্ধ। ওদেশে এখন বেকার সমস্যা খুবই প্রকট, হাজার হাজার ব্ল্যাক পপুলেশন এখন বেকার, সরকার ওদের চাকরি খুঁজতেই হয়রান হচ্ছে। তা আমার এই নবাবজাদা তো আর সাহেব বাচ্চা নয়, ওর বর্ণটিও ঘোর কৃষ্ণ বর্ণ। তা ওই সমস্ত কৃষ্ণ বাবাজিদের যদি চাকরি হয়, তার সাথে সাথে ওরও হয়ে যাবে, কোনো ভেজাল নেই। মামা, ওই ব্ল্যাক আর এই ব্ল্যাক তো এক নয়, ওর হচ্ছে আমেরিকান ব্ল্যাক, ওই দেশের সিটিজেন। শুনলে আপা ওর লজিকটা শুনলে? আরে ব্ল্যাকে ব্ল্যাকে আবার শ্রেণী বিভেদ কি?
আর কত ব্লাফ দিবি ভাগ্নে? হ্যাঁ, হাজার হাজার ছেলে আমেরিকায় চলে যাচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে, মাসে মাসে বাপ মাকে টাকা পাঠাচ্ছে, আর আমি তোর একটি মামা, একটা নয় দুটো নয় সবে ধর নীলমণি, ওয়ান অ্যান্ড অনলি মামা, আমার একটা উপকার করবি না? তোরা মানুষের দুঃখ বুঝিস না রে ভাগ্নে। ধরেন ব্যবহার ভাই মুস্তাফা, কেন করে? তুমি আমার বাল্য বন্ধু, হ্যাঁ, এক পাড়ায় 10 বছর আছি পাশাপাশি, সুখে দুঃখে আপদে বিপদে একে অপরের সঙ্গ দেখছি। তুমি আমাকে জিজ্ঞাসা না করে, আমার সঙ্গে কোনো পরামর্শ না করে ওই ইউনুস তালুকদারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেললে। না 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 না, তোমার এই ব্যবহারে আমি খুব দুঃখ পেয়েছি, খুব মর্মাহত হয়েছি। তুমি অযথা উত্তেজিত হয়ে পড়ছো। উত্তেজিত? হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, বসছি। দেখো, মানে এই মাত্র নেগোসিয়েশন চলছে, প্রাথমিক কথাবার্তা, এখনো পাকা কথা দিলাম কোথায়? হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্ত করার আগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আলাপ করতে হবে। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না, তোমার বন্ধু তোমার সঙ্গে কথা না বলে, তোমাকে জিজ্ঞাসা না করে পাকা কথা দেবে না। হ্যাঁ, তা ভাই মুস্তাফা, ওই তোমার ছেলে জাফরের বিয়ের সম্বন্ধ করতে হলে আগে আমার মেয়ের সালমার কথাটা সর্বাগ্রে বিবেচনা করতে হবে, বুঝতে পেরেছো? কারণ তোমার অন্তরঙ্গ বন্ধুর কেস বিবেচনা না করে মানে সালমার সঙ্গে জাফরের বিয়ে? হ্যাঁ, আরে এ তো আমার মাথায় আসেনি, বুঝলে না? মানে তোমার মেয়ে ইউনিভার্সিটির একেবারে ফার্স্ট ক্লাস ছাত্রী, আর জাফরকে তো তুমি জানোই, এই কোনো মতে টেনে টুনে MA পর্যন্ত পৌঁছেছে আর কি। মানে তোমার ওই বিদুষী মেয়ের সঙ্গে জাফরের। আরে রাখো তো তোমার লজিক, আমার মেয়ে বিদ্যার সাগর হোক আর মহাসাগর হোক, আরে মেয়ে ইজ মেয়ে। তোমার কথা মতো তাহলে আমার মেয়ের পাণ্ডিত্যের সঙ্গে ম্যাচ করে একজন প্রফেসর কিংবা রিসার্চ স্কলারের সাথে ওর বিয়ে দিতে হয়। কিন্তু তারপর? না না না, বলো না তারপর কি? আরে ওই বিদ্যেই কি আমার পেট ভরবে বলো? আরে ওদের মাইনে আর স্কেল তো তুমি জানো, ফিক্সড ইনকাম, নুন আনতে পান্তা ফুরবে। হ্যাঁ ভাই, একটা কথা কি বুঝলে, ওই পাকা কথা যদি দিয়ে থাকো তাহলে কিছু বলবো না ভাই, আর তা নইলে ওই সালমার কথাটা একটু চিন্তা করে দেখো। এই জাফরকে পাত্র হিসেবে আমাদের না এই খুবই পছন্দ, তাই যাচক হয়ে প্রস্তাবটা দিতেই এলাম। ঠিক আছে ভাই সাহেব, আমরা নিশ্চয়ই ভেবে দেখবো। সালমাকে পুত্রবধূ করাটা তো ভাগ্যের ব্যাপার। আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আজ তাহলে উঠি ভাই? হ্যাঁ, চল। আমি কিন্তু তোমার সঙ্গে একটা যোগাযোগ রাখবো, বুঝতে পেরেছো? ওই ধরো ইউনুস তালুকদারের মেয়ের সঙ্গে যদি জাফরের বিয়ের প্রস্তাব ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু ভাই ওই আমাদের সালমার কথাটা একটু চিন্তা করে, কেমন? আজ তাহলে আসি, চল। তুমি একটু বেশি কথা বলো, বুঝলে? সব তাতেই কথা বলা চাই। কোথায় বেশি কথা বলবো? বললেন এই যে সালমাকে ছেলের বউ করে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, সব তাতে না বুঝে কথা বলা চাই আর কি। বিদুষী মেয়ে ছেলের বউ হওয়ার মানে বোঝো? জাফরের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আমাদের কোনো পাত্তাই থাকবে না। আর ওই ওয়াকিল মিয়াকে তো চেনোই, হ্যাঁ, ছুঁচয়ে ঢুকবে, একবারে ফাল হয়ে বেরোবে। ছেলে বিদেশে থাকে, সেই চিন্তা করে কিছু তো দেবে থবে নাই, তার উপরে আবার তার দুটো অপগণ্ড ছেলেকে আমেরিকায় পাঠিয়ে একেবারে জাফরের কাঁধে তুলে বসাবে। কিন্তু বোঝো, জাফর তো নাজমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কেন? ও বলে মেয়ের বয়স কম। আরে এটাই তো মেয়েদের বিয়ের প্রকৃষ্ট বয়স। হ্যাঁ, এই বয়সে মেয়ের একটা মাটির ডেলার মতো থাকে, তাকে যেমন খুশি একবার মোল্ড করে নেওয়া যায়, একবারে ঝুনো হয়ে গেলে আর কন্ট্রোল করা যায় না, বুঝলে? ছেলেকে ভালো করে বুঝিয়ে বলো। ব্যাপার, আপনি একা একা এই পথে? অফিস থেকে অনেকক্ষণ বেরিয়েছি, কিন্তু কোনো রিক্সা পেলাম না।
কেউ আমার কথা যেতে রাজি হলো না, তাই হেঁটেই বাড়ি যাচ্ছি। রাজি হলো না মানে? প্রত্যেক রিক্সাওয়ালার একটা গন্তব্য আছে, তার আবদ্ধের বাইরে সে যাবে না। ও, যদি 2 গুণ ভাড়া দিই তাতে রাজি হবে না? পয়সা দিলে তো সবকিছু করা যায় শুনেছি, দিনকে রাত পর্যন্ত করা যায়। যায়, আমি সেটা জানবো কি? আমার তো আর ডবল ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। আর পয়সা দিয়ে যারা দিনকে রাত করে, আপনি বরং তাদের সাথে আলাপ। আপনার বাসা এখান থেকে কত দূর? এই তো আর মিনিট 10। চলুন আমি আপনার সঙ্গে যাই। আপনার মা ভাই বোনের সঙ্গে পরিচিত হয়ে যাবে। আপনি আমাদের বাড়ি যাবেন? না, আপনার যদি আপত্তি থাকে তাহলে দোরগোড়ায় পৌঁছে দিয়ে চলে আসবো। অনাহুতভাবে ওখানে যাওয়াটা মতো শহর ভালো। আপনার বিনয়ের মাত্রাটা একটু বেশি। আমি ঠিক সেজন্য বলি, আমি বলছিলাম আপনার মতো এরকম একজন নামি দামি অতিথিকে আমরা কি কথা বলবো আপনার মতো? আমি তো আপ্যায়িত হতে যাচ্ছি না, আমি যাচ্ছি পরিচিত হতে। কিন্তু না, আর কথা বাড়াবেন না, চলুন। এই নে, এই 2 দিনের ওষুধ, আর এটা আজকে গিয়ে খেয়ে ফেলবি। ঠিক মতো ওষুধ খাস বেটা, নইলে ব্যথা সারবে না। যাচ্ছিস কোথায়? 5 টাকা রাখ ওষুধের দাম। ফিস চাইলে তোমার পায়ে জড়িয়ে ধরবি। আমার যত হয়েছে ফকির মিসকিন নিয়ে কারবার। যা। এই যে তারপরে কে? আপনি এদিকে বসে এখানে। কি হয়েছে? অশ্ব, গলগণ্ড না যক্ষা? আমার না হুজুর, আমার পোলার আজ 3 দিন ধরে কিছুই খাইতেছে না। তা সিনওয়াবজাদা কোথায়? বাড়িতে। আজ থেকে আবার গায়ে গতরে খুব জ্বর, খালি আবল তাবল বকতেছে। আরে ভাগ্নে, কি কি সৌভাগ্য আমার। একেবারে গরিবের বাড়িতে হাতির পা। তো বাড়িটা ঠিক মতো চিনতে পেরেছিলি তো? এমন ভাবে বলছো যেন এই দেশে প্রথম এসেছি। তুমি একখানা ভেটকি মাছের মতো হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, যাও, পরে ভেবে দেখবো যেতে পারি কিনা। ওই তোরা যা, বাইরে গিয়ে বস, আমি এক এক করে ডাকবো। যা যা। তুই যখন এসে গেছিস তখন একটা শেষ চেষ্টা করে দেখি, কপালে থাকলে হবে, না হলে নাই। কি বলিস? হ্যাঁ, এই ঘন্টু, ঘন্টু এদিকে আয়। এই যে ঘন্টু, এদিকে এদিকে এদিকে। এটি হচ্ছে আমার সর্বকনিষ্ঠ, মানে ওই ছেলেদের ক্যাটাগরিতে আর কি। হ্যাঁ, এই ভাগ্নে, তুই একেই তোর সঙ্গে নিয়ে যা। হ্যাঁ, ওই আমেরিকা একটা কাজে লাগিয়ে দিবি আর কি। কি করবি? সেদিন বললি যে ও দেশের লোক আমাদের শিশুদের জন্য খুব চিন্তা করে, 5 মাস খাটবে। মামা তুমি কিচ্ছু বোঝো না। এইটুকু একটা ছেলে যার মেন্টাল ফ্যাকাল্টি এখনো ঠিক মতো ডেভেলপ করেনি, সে অন্যের বাড়িতে 5 মাস খাটবে? আমি যেতে পারবো না, আমি বুড়ো অথর্ব হয়ে গেছি। আমার ছেলে যেতে পারবে না, ওর বয়স কম। তা আমি তোর জন্য ওই টেলার মেড ছেলে কোথায় পাবো রে ভাগ্নে? হ্যাঁ, এই যে বাবা জাফর, তুমি এসেছো? এসো এসো, থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো। এসো ভিতরে এসো, বসো বাবা বসো। শুনলাম তুমি ঢাকায় এসেছো, কিন্তু তোমাদের বাসায় তো আর যাওয়া হয় না। তবু ভাবছিলাম আমি না গেলেও তুমি নিশ্চয়ই তোমার মামিকে একবার দেখতে আসবে। কেমন আছেন আপনি? রানীর হালে আছি, বড়ই সুখে আছি বাবা জাফর। তোমার মামা আমায় বড়ই সুখে রেখেছে। এই দেখো, তোমার সব দুঃখের পেঁচাল। ভাগ্নিটা এতদিন পরে এলো, ওর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা। বলতে তোমার লজ্জা করে না? বাড়িতে নাস্তা বলতে কিছু আছে? ওসব জিনিস এ বাড়িতে কোনোদিন এসেছে? মানে তো আমাদের পর না বাড়িতে যা আছে তাই আনো। না না, ঠিক আছে, কিছু লাগবে না, কিছু লাগবে না। এক কাজ করো, ওই 1 গ্লাস লেবু দিয়ে শরবত করে দাও। যা। দেখলি তো ভাগ্নে, নিজের চোখেই তো দেখলি আমরা কিভাবে বেঁচে আছি। দুঃসহ জীবন। আসসালাম। তোমাদের আপা বাড়িতে আছেন? আপনি আসুন।
আপা, আপনি? জি, আমি আদি এবং অকৃত্রিম। কি কোন রকম নোটিশ ছাড়া চলে এলাম, রাগ করেনি তো? রাগ করবো কেন? আসলে আপনার মতো এরকম একজন নামি দামি মেহমানকে কোথায় যে বসতে দেই। মেঝেতে মাদুর বিছিয়ে দিন, ওখানে বসতে আমার কোনো অসুবিধা হবে না। এখানে যেহেতু চেয়ারটা রয়েছে, বসেই পড়লাম। কি খাবেন, চা নাকি ঠান্ডা কিছু? না ধন্যবাদ, কোনো কিছুর দরকার নেই। আপনি অনেকদিন ঝর্ণাকে পড়াতে যান না, তাই খোঁজ নিতে এলাম। আমি তো কয়েকদিনের ছুটি নিয়েছি। ঝর্ণা বলেনি আপনাকে? না, কিছু বলেনি। আসলে ও আজকাল ভীষণ ব্যস্ত, ভাইয়ের বিয়ের আয়োজন নিয়ে খুব দৌড়াদৌড়ি করছে। ঠিক পড়াশোনায় আগের মতো মন দিতে পারছে না। আচ্ছা, ভাইয়ের বিয়ে কবে, কোথায়? কি আশ্চর্য, আমি কিচ্ছু জানি না। আপনি হেয়ালি করতে খুব ভালোবাসেন, তাই না? আই এম সরি, আসলে সবকিছু নিয়ে বাজে রসিকতা করা আমার একটা বদ অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু কথাটা একটা বিশেষ অর্থে বলেছি, মানে আমাদের সমাজ ব্যবস্থার উপর এটা একটা কটাক্ষ বলতে পারেন। দেখেন, বিয়ের জন্য গুরুত্বপূর্ণ যে দুটো পার্টি, অর্থাৎ বর এবং কনে, বিয়ের ব্যাপারে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো দায় দায়িত্ব নেই। তারা হচ্ছে নীরব দর্শক, শোকেসের ডামি। যা কিছু করার করবেন গুরুজনেরা। নির্দিষ্ট দিনে বর আচকান পাগড়ি এসব পরে তৈরি থাকবেন, কোনেও যথারীতি কাতান শাড়ি জড়া গহনা পরে প্রস্তুত থাকবেন। রুসমতের মঞ্চে তাদের প্রথম সাক্ষাৎ, বিয়ের পর প্রণয়, তারপর মন দেয়া নেয়া। ইংরেজিতে একে বলে ফেট অ্যাকম্পলি, অর্থাৎ ঘটনোত্তর ভালোবাসা। এর মধ্যেই তো রোমাঞ্চ রয়েছে। ও বয়, কোনো কিছু না জেনে চোখে ঠুলি বেঁধে একজনের কণ্ঠলগ্ন হওয়ার মধ্যে কি এমন রোমাঞ্চ দেখলেন আপনি? শুনুন, পাশ্চাত্য দেশে বিয়ের আগে কোর্টশিপ মন দেয়া নেয়া চলে অনেক দিন, তারপর বিয়ে। কিন্তু সব ক্ষেত্রে তার পরিণাম শুভ হয় না। হয়তো হয়, হয়তো হয় না। তার জন্য কিন্তু কোনো পক্ষের আফসোস করার কিছু থাকে না, কারণ সবকিছু জেনে শুনেই তারা বিস্মান করেছে। আচ্ছা, আপনাকে ব্লান্ট ভাবে একটা প্রশ্ন করি, আপনি নিজের বিয়ের কথা কিছু ভাবেন না? প্রশ্নটা আপনাকে হাসাতে পেরেছে দেখে আমি খুব আনন্দিত, কিন্তু নেহায়েত হাস্যরস পরিবেশন করার জন্য কিন্তু আমি কথাটা বলিনি। এটা আদতে একটা সিরিয়াস প্রশ্ন। সরি, আমার বোধহয় হাসা উচিত হয়নি। কিন্তু সবকিছু জেনে শুনে আপনি বা এরকম একটা প্রশ্ন করলেন কেন বুঝলাম না। আপনি তো আমাদের অবস্থা জানেন। এই পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম। আমি বিয়ে করলে ওদেরকে কে দেখবে? না, তাদের অসুবিধা কি? যিনি আপনাকে বিয়ে করবেন তিনি আপনাদের সংসারের দায়িত্ব নেবেন। কেন হয় না? সেরকম কল্পনার মহাপুরুষ, সেরকম উদার হৃদয়ের অধিকারী, সেই মহান ব্যক্তিত্ব আমি কোথায় খুঁজে পাবো বলুন? আপনি আসলে খোঁজার চেষ্টা করেননি শান্তা। ওই দোতলার প্ল্যানটা দেখেছেন তো? প্ল্যানের কথা পরে হবে মুস্তফা সাহেব, আমি এসেছি অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এই চিঠিটা দেখুন। হ্যাঁ, আজ সকালে পেয়েছি। চিঠিটা আমেরিকা থেকে এসেছে। এই চিঠির বিষয়বস্তু পড়ে আমার পরিবার, আই মিন আমার ওয়াইফ আর আমি একেবারে ভিমরি খাওয়ার মতো অবস্থা। কে লিখেছে চিঠি? মানে জনৈক কামরুল হোসেন লিখেছেন আপনার ছেলে জাফর সম্পর্কে। তিনি জানিয়েছেন যে সে জাফর গ্রিন কার্ড হোল্ডার নয়, সে এতদিন অবৈধভাবে আমেরিকায় ছিল। পরে সে দেশের ইমিগ্রেশন তাকে সেখান থেকে বার করে দিয়েছে, আর কোনোদিনই সে আমেরিকায় যেতে পারবে না। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। আমার ছেলে 7-8 বছর ধরে আমেরিকায় রয়েছে, সেখানে সে ব্যবসা করছে, ভালো আয় করে, বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, আর তাকে অবৈধভাবে থাকার অপরাধে আমেরিকা থেকে বের করে দিয়েছে। এটা একটা বিশ্বাসযোগ্য কথা হলো? নিশ্চয়ই কেউ মানে ওই শত্রুতা করে লিখেছে, বুঝলেন?
ওই যে এই তো জাফর এসে গেছে। জাফর, ওয়ালাইকুম আসসালাম। কি কি ব্যাপার, উত্তেজিত মনে হচ্ছে? জাফর, তুই ওই কামরুল হোসেন বলে কাউকে চিনিস, মানে নিউ ইয়র্কে থাকে? হ্যাঁ, কিরি কিছু বলছিস না কেন? মানে তোর নামে নাকি সে চিঠি লিখেছে যে তোর নাকি গ্রিন কার্ডই নেই, তোকে নাকি অবৈধভাবে থাকার অপরাধে আমেরিকা থেকে বার করে দিয়েছে। সোজাসুজি উত্তর দাও। কিরি, যদি তুমি গ্রিন কার্ড হোল্ডার হই তাহলে দেখাও তোমার গ্রিন কার্ড। হ্যাঁ দেখা। কিরি কিছু বলছিস না কেন? তাহলে কি ওই ওই চিঠির কথা সত্যি? হ্যাঁ, তোকে আমেরিকা থেকে বের করে দিয়েছে? না, বের করে দেয়নি, মানে ওই ভিসা নিয়ে একটা। বাস 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 বাস, বুঝেছি, সব বুঝেছি। তাহলে তোর আমেরিকার বাড়ি গাড়ি সব মিথ্যে? দেখো বাবা, ওখানে আসলে ওই বাড়ি গাড়ি করা খুব একটা সমস্যা না, মানে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তারপর। বড় বিপদ থেকে বেঁচে গেছি। মেয়েটার কি সর্বনাশ হয়ে যেত। এই বেনামি চিঠিটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব, আপনার প্ল্যান প্ল্যান দোতলা করুন, 3 তালা করুন, 4 তালা করুন, কিন্তু নিজের পয়সায়, বুঝলেন? আমি চলি। বাইরের লোকের সামনে তোর বাপের মাথায় এমন করে হেড করলি? ছি, আমি সবটাও ভাবতে পারি যে নিজের ছেলে হয়ে বাপ মার মাথা এমন করে মানুষের সামনে ছোট করবি। আমি এখন বাইরের লোকের কাছে মুখ দেখাবো কি করে? বেজ্জতির একেবারে চূড়ান্ত করে ছাড়লি। হ্যাঁ, ছি। বুঝলে সালমান মা, আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল এই ছোকরাটা একটা বড় ধরনের জালিয়াত। তাহলে এতদিন বিদেশে চুপচাপ থেকে হঠাৎ করে বিয়ে করার জন্য খেপে উঠলো কেন? শিক্ষা হয়েছে, বড় ধরনের শিক্ষা হয়েছে মুস্তাফা মিয়ারা। ছেলের গর্বে একেবারে মাটিতে পাপড় ছিল না। এখন সে ছেলেকে বিয়ে দিয়ে ফোকটে দোতলা বানাবে। বানাও, তাই বড় বড় সওদাগর আড়তদারদের বাড়িতে ধর্ণা দিচ্ছিল, লোভে পাপ পাপে ইন্তেকাল। হ্যাঁ, কত খুব বড় বড় কথা বলছো। যখন বলেছিলাম সম্বন্ধ করার আগে ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও, তখন তো তুমি আমার কথা ফু দিয়ে উড়িয়ে দিলে। হ্যাঁ, বিদেশি সিটিজেন, সব দোষ মাপ। এখন বুঝছো তো? আর ওটা তো কথার কথা বলেছিলাম, বাদ কে বাদ। দিস ওয়াকিল আহমদ ইজ নট বর্ন ইয়েস্টারডে, বুঝলে? সব দিকে আমার সজাগ দৃষ্টি। আই গো ফর এভরি ডিটেইলস। আরে পুলিশ ভেরিফিকেশন না করে আমি এক পাও এগোতাম না। আমার সঙ্গে কোনো জাল জালিয়াতি চলবে না। সময় মতো আমি ঠিকই বার করে ফেলতাম। হ্যাঁ, ওই দেখো না, মুজতবা মিয়া আমার এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, ওই আসেনি। ও তো সব আমাকে জানে, ভালো করে চেনে। আরে সালমার মতো মেয়েকে যদি পুত্রবধূ করে ঘরে নিতে পারতো, তাহলে ওর 14 জেনারেশন উদ্ধার হয়ে যেত না? মা, তোমাদের কি হয়েছে বলো তো? আমাকে তো একেবারে একঘরে করে ফেললে। বেহেশ থেকে এক ধাক্কায় দোজকে। তুমি কথা বলো না, বাবা কথা বলে না। কি হচ্ছে বলো তো? রোজ সকালে বেডটি পাঠাতে, আজকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেল, বেডটির নাম গন্ধ নেই। আবার শুয়ে থাকবে, বেডটি পাঠিয়ে দিচ্ছি। তার আর দরকার হবে না। আচ্ছা কি হচ্ছে আমাকে বলবে তো, আমার অপরাধটা কি? আচ্ছা ধরে না আমেরিকা থেকে আমাকে বের করে দিয়েছে, তাতে হয়েছেটা কি? গ্রিন কার্ডের সিল পিঠে মারা না থাকলে আমি মূল্যহীন হয়ে গেলাম। হ্যাঁ, তোর সাথে এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমি চাই না। কি অপরাধ করেছিস সেটা বোঝার বয়স তো নিশ্চয়ই হয়েছে। চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার আর দরকার নেই।
তুই অন্তত আমার সাইডে থাকিস। আমি তো সবসময় তোমার সাইডে ভাইয়া। বকশিস। এই যে শুনছো, মানে জাফর কি তোমাকে কিছু বলেছে? তার বলবে কি? ও মানে ও বিয়ে করতে চায়। কি করতে চায়? বিয়ে করতে চায়। বিয়ে করতে চায়? হ্যাঁ। চাল নেই চুলো নেই, ও করবে বিয়ে? ওকে মেয়ে দেবে কে? হ্যাঁ, মেয়ে তো ঠিক করাই আছে, এখন তুমি মত দিলেই হয়। হ্যাঁ, করিতকর্মা ছেলে তোমার, নিজেই মেয়ে ঠিক করে বসে আছে। তা মেয়েটিকে বাপ কি করে? ওই আমি তো আমাদের চেনা এই ঝর্ণার টিচার শান্তা। শান্তা? হ্যাঁ। যার মানে ওর বাপ এক গাদা ছেলে মেয়ে রেখে নিঃসম্বল অবস্থায় মারা গেছে? হ্যাঁ, সহায় সম্বল নেই, একটা এঁদো গলিতে ভাড়াটে বাড়িতে থাকে। হ্যাঁ, সেইখানে বিয়ে করবে জাফর? মেয়েটা না খুব লক্ষ্মী, খুব ভালো, আমার তো পছন্দ হয়েছে। গরিব হলে কি হবে, ওদের বংশ ভালো। রাখো তোমার বংশ, চাল নেই চুলো নেই, মেয়ের রোজগারে চলে, তাদের আবার বংশ। কি ভেবেছিলাম আর কি হতে যাচ্ছে। জাফর যখন শান্তাকে পছন্দ করেছে তখন আর তুমি বাধা দিও না। আমি এই বিয়েতে মত দেব না, বুঝলে? আমি এই বিয়েতে মত দেব না। শুধু শুধু পাগলামি করো না তো। জাফরের সাথে আমার কথা হয়েছে, এ বিয়ে সে করবেই। জাফর যাই দোষ করুক না কেন, ও আমাদের একমাত্র ছেলে। এই বিয়ে নিয়ে ওর সাথে মনোমালিন্য করাটা ঠিক হবে না। ছেলে বিগড়ে বসলে ফলটা খারাপ হবে আমাদের জন্য। হ্যাঁ, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি বাধাও দেব না, কিন্তু কোনো খরচপত্র দিতে পারবো না। তোমার এই পুত্রকে বলে দিও যে নিজে যখন পছন্দ করে বিয়ে করেছে, বিয়ের খরচ তাকেই দিতে হবে। আমি একটাও পাই পয়সা খরচ করতে পারবো না, বুঝলে? গুড, ভেরি গুড। এক ধাক্কায় ডিমোশন। বিয়ের প্রথম রাতেই আপনি থেকে তুমি, খুব ফাস্ট উন্নতি বলে মনে হচ্ছে। কিন্তু ম্যাডাম, আমার ভাগ্যলিপি নিয়ে আপনার, মানে তোমার এত উৎকণ্ঠা কেন জানতে পারি? আমেরিকা থেকে ফিরলে কত আশা নিয়ে বিয়ের বাজারে কি তুমুল আলোড়ন, কত রাজকন্যা সওদাগর কন্যা হুমড়ি খেয়ে পড়ল, কত ভালো ভালো বিয়ের প্রস্তাব। শেষে এক ঘুটে কুরানির মেয়ের সাথে। আমিও তো ছিলাম যাত্রা দলের রাজপুত্র, টিনের মুকুট আর রাংতার তলোয়ার শোভিত হয়ে নকল রাজপুত্রের অভিনয় করছিলাম। মেকআপ খসে পড়লেও বেরিয়ে এলো আসল রূপ। রাজপুত্র পরিণত হলো রাখাল পুত্রে। কিন্তু তুমি তো ঘুটে কুড়োনো নও মেয়ে, তুমি রাজনন্দিনী, তুমি সম্রাজ্ঞী। ফাজলামি রাখো, বাবার আমাকে বিয়ে করেছে, মাও বিয়েতে নিমরাজি ছিলেন। এখন আমি পুত্রবধূ হিসাবে এ বাড়িতে কিভাবে যে দিন কাটাবো তাই ভাবছি। অবশ্য খুবই চিন্তার কথা, কিন্তু তোমাকে যে এ বাড়িতে থাকতে হবে
কে বলেছে? তার মানে তুমি আলাদা বাড়ি নেবে? ম্যাডাম শান্তা, আমি সবিনয়ে, সভয়ে এবং সসংকোচে আপনার দরবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাইছি। এত হেয়ালি না করে সোজাসুজি বলতে পারো না? আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? অনেক দূরে, অনেক দূর দেশে। আবার হেয়ালি? কোন দেশে? সে এক মহাদেশ, 7 সমুদ্র 13 নদী পার হয়ে ক্রিস্টোফার কলম্বাস যে দেশ আবিষ্কার করে পৃথিবী বিখ্যাত হয়েছেন। আমেরিকায়? জি, আপনার ধারণা নির্ভুল। কি পাগলের মতো বলছো? তুমি না কোনোদিন আর ওদেশে ফিরে যেতে পারবে না? তোমাকে না অবৈধভাবে থাকার জন্য ওখান থেকে বার করে দিয়েছে? সেটা সত্যি, কিন্তু সে সত্যি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা প্রযোজ্য জনাব ইউনুস তালুকদার আর তার নাবালিকা কন্যার জন্য। দেশসূত্র লোক সে কথা জানুক, ক্ষতি নেই, কিন্তু তোমার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি অদ্যাবধি গ্রিন কার্ড হোল্ডার। তার মানে তুমি এতদিন মিথ্যে কথা বলেছিলে? ছি 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 ছি। ইউনুস তালুকদারের কথা বাদ দিলাম, কিন্তু তোমার বাবা মা? আত্মরক্ষার জন্য এর আর কোনো বিকল্প ছিল না শান্তা। আব্বা শুধু মোজাইক আর টাইল শোভিত দুটো বাড়তি কামরার কথা চিন্তা করছিলেন। ছেলের সুখ, শান্তি, ভবিষ্যৎ এসবের কথা মোটেও ভাবেননি, ভাবতে চাননি। সুতরাং অন্যায় হলেও এই কৌশল আমাকে অবলম্বন করতেই হলো। তার মানে সব প্ল্যান প্রোগ্রাম করে তুমি মাঠে নেমেছিলে? তো মনে আছে ঝর্ণার পড়ার ঘরে যেদিন তোমাকে প্রথম দেখি, প্রথম দর্শনেই আমি মুগ্ধ হয়ে পড়ি। আমি সেদিন বিকেলবেলায় গিয়েছিলাম বন্ধু মনোয়ারের গানের স্কুলে। তার স্ত্রী আলেয়া নাজনীন একটা চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইছিল। ওই গানটা শুনেই আমি তোমার প্রতি অনুরক্ত হয়ে পড়ি। গানটা কি? না না না, সুর করে তো গাইতে পারবো না, তাহলে বিয়ের প্রথম রাতেই মানসিক নির্যাতনের অপরাধে ডিভোর্সের জন্য আবেদন করবে। কথাগুলো বলতে পারি। আমারও পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। ও বয়।